সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। সপ্তাহে এই দিনে এই সময় আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রক্ষায় নানা সুপরামর্শ দিতে। আজকে আমাদের যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দাঁত ও হৃদরোগ। অতি গুরুত্বপূর্ণ দুটি বিষয়। দাঁত না থাকলে আসলে আমাদের জীবনযাত্রার মান যেমন বিপর্যয় হয়ে যায়, তেমনি হৃদরোগে আক্রান্ত হলেও কিন্তু আমাদের জীবনযাত্রা থেমে থাকে না, হয় নানা ধরনের জটিলতা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। অধ্যাপক কর্নেল জেহাদ খান, কার্ডিওলজিস্ট, ইবদিসির হাসপাতাল, ঢাকা। এবং একই সাথে রয়েছেন ডক্টর সাজিদুল আসিফ ফারজান, তিনি দন্তরোগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে। স্যার, আপনাকে প্রথমে জানতে চাই, হৃদরোগের আওতায় আসলে কি কি ধরনের রোগ পড়ে? হৃদরোগ আসলে বলতে আমরা হার্টের কতগুলো রোগকে বোঝাই। এক হচ্ছে হার্টের জন্মগত রোগ থাকতে পারে, তারপর হার্টের মাসুলের রোগ থাকতে পারে, হার্টের যে রক্তনালী এগুলোর রোগ থাকতে পারে, তারপর হার্টের যে ইলেকট্রিক সার্কিট এগুলোর রোগ থাকতে পারে। এই ধরনের 4-5 ধরনের রোগকে আমরা হৃদরোগ বলে ধরা হয় আর কি। এরকম তো আমরা যেমন হৃদরোগ বলতে মনে করি বুকে ব্যথা। এই বুকে সব ব্যথাই কি আসলে হৃদরোগের মধ্যে পড়ে, নাকি অন্যান্য কারণেও বুকে ব্যথা হতে পারে? বুকে ব্যথার 30টা কারণ, 30টা কারণ। একটা শুধু হার্টের হৃদরোগের কারণে ব্যথা, অন্যগুলো একদম ছোটখাটো। ঘাড়ের যদি সার্ভাইকাল স্পন্ডালোসিস বা মেরুদণ্ডের ক্ষয় হয়ে থাকে, এটার কারণে বুকে এখানে ব্যথা আসতে পারে। পেটের অনেক রোগের কারণে বুকে ব্যথা হতে পারে। এই ধরনের অনেক কারণে হয়, কিন্তু আমরা হার্টের যে পেইনটা, এই পেইনটা স্পেসিফিক পেইন, ওর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা হার্টের পেইন আর কোনটা অন্যান্য পেইন। এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এমনি রোগীরা কি বুঝতে পারে আসলে যে এই বুকের ব্যথাটা হার্টের কারণে হচ্ছে কিনা? কারণ রোগীরা তো আতঙ্ক হয়ে যায়, যেমন বুকে ব্যথা করছে, নিশ্চয়ই হার্টের ব্যথা। হৃদরোগের পেইনটা এত মারাত্মক পেইন, এত সিভিয়ার পেইন যে অন্য কোনো পেইন এত সিভিয়ার হয় না। যেমন আমাদের দাঁতের ব্যথা হতে পারে, তারপর ডেলিভারি পেইন আছে, গলব্লাডারের পেইন, কিডনির রোগের পেইন হয়, এরকম নানা রকম পেইন হয়। কিন্তু আমাদের বডিতে যত পেইন হয়, সবচেয়ে কঠিন পেইন হচ্ছে হার্টের পেইন। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ডেলিভারি পেইন। আচ্ছা। তো কাজে এই যে হার্টের পেইনটা এমন সিভিয়ার যে রোগীর একটা আতঙ্ক চলে আসে, এবং বলা হয় যে ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ, অর্থাৎ আমি বোধহয় মারা যাচ্ছি। এত প্রচন্ড ব্যথা করে যে এটা মানে অন্য কোনো ব্যথা এর কাছাকাছি নাই। যার ফলে এটা থেকে রোগীরা একটা অনুমান করতে পারে একটা অ্যাবনর্মাল জিনিস, এইরকম কঠিন জিনিস তার জীবনে আসে নাই, এরকম ব্যথা এ থেকে আইডিয়া করতে পারে। তবে অনেক সময় যে এইভাবে কঠিন পেইন হবে তা না, অনেক সময় কিন্তু হালকা পেইন হতে পারে। কারো এমন হতে পারে যে একদম পেইন ছাড়াও হার্ট অ্যাটাক হয়ে যায় অনেক সময়। এবার অনেকের শ্বাসকষ্ট হতে পারে, অনেকের হতে হার্ট ফেলিওর হয়ে শ্বাস ফুসফুসে পানি জমে যায়। এই ধরনের হার্ট অ্যাটাকের কিছু ভ্যারাইটিস থাকে। হার্টের সাথে সম্পর্ক আছে, একটু সিঁড়ি ভেঙে উঠলে বা একটু হাঁটলে। এই হৃদরোগ সাধারণত এই যে হার্ট অ্যাটাক, যেটা আমরা দুই ভাবে বলি আর কি। একটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, অর্থাৎ একটা ব্লক আছে নির্দিষ্ট পরিমাণে, তার সিমটমগুলো যে হাঁটলে ব্যথা করবে, রেস্ট করলে কমে যায়, এরকম ব্যথা। আর অ্যাটাক যখন হবে তখন রেস্ট অবস্থায় ব্যথা হবে, রেস্ট অবস্থায় প্রচন্ড ব্যথা, এবং বুকের পুরা বুক জুড়ে ব্যথা করবে, এমন চাপা ব্যথা যেন মনে হবে যে একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, এরকম টাইপের। তারপরে শরীর প্রচন্ড ঘামে, এসির মধ্যে থেকে অথবা শীতের সময় পেশেন্ট ঘামতে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঘামাটা হঠাৎ অবাক হয়ে যায়, আমার এত ঘামছে কেন শরীর, এটা একটা লক্ষণ। তারপর কেউ কেউ বমি করে, একবার দুইবার বমি করতে থাকে। কাজে কারো যদি প্রচন্ড বুকে ব্যথা, এবং এই ব্যথাটা কিন্তু অনেক সময় রেডিয়েট করে, অর্থাৎ হাতে, চোয়ালে, নাভির উপর পর্যন্ত এভাবে যেতে পারে। কোনো সময় বাম হাতে যায় সাধারণত, অনেক সময় দুই হাতেই ব্যথাটা ছড়াতে পারে। এরকম যদি ব্যথা হয়, সাথে শরীর ঘামে এবং একই সাথে বমি, একটা বা দুইবার, একদম শিওর যেটা হার্ট অ্যাটাক। তারপরে বয়সটা একটা ফ্যাক্টর। ধরলাম 20 বছর বয়সে একটা ছেলে মেয়ে যদি বুকে ব্যথা নিয়ে আসে, আমরা তাদের ইসিজিও করি না, আমি কোনো করার পক্ষপাতী নই, কারণ 20 বছর তো হার্ট অ্যাটাক হয়। কিন্তু 40 ঊর্ধ্ব বয়সে কেউ যদি সামান্য একটু ব্যথা বা কোনো একটা সিমটম নিয়ে আসে, আমি 10 বার চিন্তা করি হার্টের না তো। কারণ হার্টের পেইন একবার হলে পেশেন্ট হঠাৎ মারা যেতে পারে। কাজে আমার কাছে এসে রোগীটার ডায়াগনোসিস হলো না আর পেশেন্ট মারা গেল বাড়ি গিয়ে, এটা তো আমার জন্য একটা বিরাট ডিসক্রেডিট। এই জন্য এই সব ক্ষেত্রে আমরা একটু ওভার ডায়াগনোসিস করি কার্ডিওলজিস্টরা, যেন কোনো পেশেন্টকে হারাতে না হয়। এই জন্য আমরা একটু অতি সতর্ক থাকি যে কোনো অবস্থায় যেন দরকার হলে আমরা একদিন ভর্তি রাখি পেইন নিয়ে আসলে,
থেকে আমরা ইনভেস্টিগেট করি, টেস্ট করি, ইসিজি করি, বারবার ইসে করতে থাকি, ব্লাডের টেস্ট করি, ট্রোপোনিন একটা টেস্ট বারবার করে দেখি, একদিন আমরা নিশ্চিত হয়ে যায় না হার্ট অ্যাটাক হয় না এরকম। আচ্ছা, যাক, বিষয়টি অনেক সহজ, অনেক সহজে রোগীরা আসলে বুঝতে পারবে যে তার হার্টের ব্যথা কিনা। ডক্টর আসিফ, আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের রোগীরা বা আমাদের দেশের মানুষের মুখের মধ্যে কোন কোন রোগ বেশি হয়ে থাকে? আসলে মুখ বলতে আমরা দাঁত, তার সঙ্গে জিহ্বা এবং আমাদের মুখের ভিতরে যে মিউকোজা আছে ওই পুরোটাকেই বুঝি আর কি। আচ্ছা, তো মূলত দাঁতের কিছু সমস্যা থাকে, দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার মানে হয়তো দাঁত যে জায়গাটায় বসানো আছে তার কিছু সমস্যা আছে, এবং আমাদের যে সফট টিস্যু মানে হচ্ছে ওরাল মিউকোজা বা আমাদের টাং, জিহ্বা, জি, ওখানে কিছু সমস্যা আচ্ছা। থাকে আর কি। ধরুন দাঁতের হতে পারে যে দাঁতের গর্ত হওয়া, হ্যাঁ, যেটাকে আমরা ক্যারিজ বলি, ক্যাভিটি বলি, সোজা কথায় দাঁতের গর্ত হওয়া একটা হতে পারে। তারপরে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের সাপোর্টিং স্ট্রাকচারের সমস্যা যেটা, আচ্ছা, যে ধরুন দাঁতের যত্নটা যদি ঠিকভাবে না হয়, দাঁতের ব্রাশটা যদি ঠিকভাবে না করেন, বা যেই নিয়মে বা যেইভাবে দাঁতের যত্ন নিতে হয় দাঁত এবং মাড়ির সেটা না হয়, তাহলে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, এই তিনটা জিনিস আমরা খুব বেশি শুনতে পাই আর জি কি। জি। ঠান্ডা খেলে দাঁত শিরশির করে, জি। বিশেষ করে আইসক্রিম খেলে বা মিষ্টি খেলে উফ করে দাঁত শিরশির করে ওঠে। আসলে এর কারণটি কি, আর এদের এটা যাদের হচ্ছে তাদের আসলে কি করা উচিত? দাঁতের সবচেয়ে বাইরের যে অংশটা সেটাকে আমরা এনামেল বলি, হ্যাঁ, সাদা যে অংশটা আমরা দেখি, এটা অনেকটা আমাদের চুলের মতো বা নখের মতো। চুল নখ কাটলে যেমন ব্যথা পাই না, ওই দাঁতের ওই অংশটুকু যখন ক্ষয় হয় সেটাও আমরা টের পাই না। যখন এনামেলটা ক্ষয়প্রাপ্ত হয়, এনামেলের জাস্ট ভেতরে যার এর পরের যেই লেয়ারটা, যে স্তরটা আছে ডেন্টিন, সেটা সেন্সিটিভ। কোনো কারণে যদি এনামেল ক্ষয় হয়ে ডেন্টিনটা এক্সপোজড হয়ে যায়, তখন দাঁত শিরশির করতে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে এই ক্ষয়টা কেন হয়? শক্ত ব্রিসেলের টুথব্রাশ দিয়ে যদি খুব জোরে জোরে দাঁত আমরা ব্রাশ করি, মানে নিয়ম মেনে নিয়ম মতো যদি দাঁত ব্রাশ না করি, সেখান থেকে হতে পারে। জি, তারপরে ধরুন আমরা যদি ছাই বা কয়লা, লবণ, লবণ ব্যবহার এগুলো করা দিয়ে হয়। আমরা জি। দাঁত ব্রাশ করি, যেটা করা উচিত না, তখন সেই এনামেলটা ক্ষয় হয়ে যেতে পারে, বা কিছু কেমিক্যালস থেকে সেই ক্ষয়টা হতে পারে। ধরুন হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের জি, প্রবলেম, জি, জি। সেগুলো থেকে অ্যাসিড রিগার্জিটেশন হয়ে সেখান থেকে হতে পারে। তো এই সমস্ত কারণে কোনো কারণে এনামেলটা ক্ষয়প্রাপ্ত হলে তখনই দাঁতটা শিরশির করতে শুরু করে। তো সেটাতে যদি আসি কিভাবে বাঁচতে পারি, প্রথমত হচ্ছে আমাদের নিয়ম মেনে নিয়ম মতো দাঁতের যত্ন নিতে হবে। ধরুন একদম সফট তাই। ব্রিসেলের দাঁত ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, নিয়ম মতো দাঁত ব্রাশ করতে হবে, দিনে 2 বার, কত সময় ধরে, 2 মিনিট ধরে ব্রাশ করতে হবে, কি নিয়মে, উপর নিচে করে, যে নিয়মটা আছে দাঁতের যত্ন নেওয়ার জন্য, সেটা 1। 2 হচ্ছে টুথপেস্ট, ব্রাশের সঙ্গে পেস্ট, আমরা কি পেস্ট আমরা ইউজ করব দাঁতটা পরিষ্কার করতে, হ্যাঁ। তো আমরা যেটা সবসময় এনকারেজ করি বা সাজেস্ট করি যে কোনো ডিসেন্সিটাইজিং টুথপেস্ট, যাদের দাঁতগুলো একটু ক্ষয় হয়ে গেছে বা শিরশির অনুভূতি যাদের আছে, তাদেরকে একটু ডিসেন্সিটাইজিং টুথপেস্টগুলো আমরা ব্যবহার করার জন্য উৎসাহিত করি আমরা। জিয়াদ স্যারের কাছে আসছি। এই যে আপনি যেমনটি বলছিলেন যে বুকে খুব ব্যথা হলেই সাধারণত চিন্তা করা হয় যে এটা হার্ট অ্যাটাকের কিছু কিছু বিষয় বললেন, যারা বাসায় থেকে হঠাৎ করে সমস্যা শুরু হলে তৎক্ষণাৎ আসলে কি করা উচিত? কারণ আমাদের মানুষ কিন্তু বুকে ব্যথা মানে আগে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খায় এটাকে ঠিক করার জন্য। এর পাশাপাশি আসলে কি করা উচিত যাতে সে নিজের জীবনকে সে রক্ষা করতে পারে? প্রথমত আমাদের জানা উচিত কাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি। জি। এটাকে আমরা বলি হার্টের রিস্ক ফ্যাক্টর। প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং এবং হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া বলে থাকি। এই 4টা হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য প্রধানত দায়ী। জি, যাদের এই জিনিসগুলো থাকবে এবং বয়স মধ্যবয়সী বা বয়স্ক যারা এই ধরনের হবে, তাদের যদি বুকে ব্যথা হয়, আচ্ছা, উচিত যত দ্রুত সম্ভব কার্ডিয়াক হসপিটাল, যেখানে ডিফিব্রিলেটর থাকে, মনিটর থাকে এবং হার্টের চিকিৎসা হয়, যে কোনো হাসপাতাল বা ক্লিনিকে যেতে আমি খুবই ডিসকারেজ করি। আচ্ছা, কারণ ওই ক্লিনিকে কিন্তু এই ডিফিব্রিলেটর বা এই ধরনের জিনিস থাকে না এবং কার্ডিওলজিস্ট থাকে না, যার ফলে এই দীর্ঘসূত্রিতার কারণে তার জীবন বিপন্ন হতে পারে। জি, জি, এই জন্য সিরিয়াস পেইন যদি এরকম হয়ে থাকে, মানে খুবই মারাত্মক পেইন, সাথে আবার বললেন ঘামও হচ্ছে, ঘাম হতে পারে। হচ্ছে, এরকম হলে দ্রুত কার্ডিয়াক হসপিটাল, যেখানে সবকিছুই আছে এই ফ্যাসিলিটি, সেখানে চলে যাবে দ্রুত। আচ্ছা, যাওয়ার আগে যেটা করবে যে সাথে সাথে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল, আমরা এটাকে বলে লোডিং ডোজ, আচ্ছা, 4টা ইকোস্পিরিন, 4টা ক্লোপিডোগ্রেল, একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে তারপরে রওনা দেবে এরকম। আচ্ছা, তাহলে অনেক সময় আছে যে এইটা করার ফলে যে হার্টের যে অ্যাটাক হতে যাচ্ছে এটা অনেক সময় অ্যাবর্ট হয়ে যায় বা আচ্ছা। থেমে যায় এরকম। এটা খুব ইম্পর্টেন্ট, এবং সাথে যেন অবশ্যই কেউ থাকে অ্যাকম্পানি করার জন্য, জি, জি, লোক নিয়ে যায়, কারণ পথে তার খারাপ হয়ে যেতে পারে, একদম এবং তাই। নিজে যেন ড্রাইভ না করে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই ধরনের রোগীরা আপনার কাছে আসলে প্রথমেই আপনারা কি করেন? আমরা তো প্রথমে ইসিজি করি, জি,
ইসিজি আমরা সাধারণত হার্টের অ্যাটাকের ডায়াগনোস করার জন্য 3টা ক্রাইটেরিয়া, আচ্ছা টিপিক্যাল চেস্ট পেইন, ইসিজি এবং ট্রোপোনিন আই বা কার্ডিয়াক বায়োমার্কার বলি আমরা। এই 2টা পেলেই হার্ট অ্যাটাক নিশ্চিত হয়ে যায়। তো সিমটমটাও খুব ইম্পর্টেন্ট। সিমটম টিপিক্যাল পেইন, এটা আমরা কেবল শুনেছি। হ্যাঁ, শুনেছি। আপনি নিশ্চিত হয়ে যাওয়ার পরে আসলে তখন কি করেন? সেকেন্ড হচ্ছে আমরা ইসিজি করি। ইসিজি তো সাধারণত যে কোনো আপনি 1 মাইলের মধ্যে যে কোনো একটা হসপিটাল পাবেন ইসিজি করার মতো, কাজে ইসিজি করা খুব ইজি। ইসিজি করে যেই ডায়াগনোস হয়ে গেল হার্ট অ্যাটাক, তখন আমরা একটা লেটেস্ট যেটা চিকিৎসা আমরা বলি যে প্রাইমারি পিসিআই, অর্থাৎ এই রোগীকে সাথে সাথে অ্যানজিওগ্রাম করে ব্লকটা খুলে দেওয়া। এটা প্রায় সাকসেস রেট 100%। এটা যেখানে ফ্যাসিলিটিস নাই, ধরলাম এটা আমাদের দেশে তো খুবই রেয়ার, মানে যে এই ফ্যাসিলিটিসটা বিশেষ করে পেরিফেরি জনগোষ্ঠীর ক্ষেত্রে তো চিন্তাই করতে পারে না। শুধু ঢাকা শহরেও আজকে যদি ওই দনিয়া বা অনেক দূর থেকে টঙ্গী থেকে আজকে হার্ট ফাউন্ডেশন বা হৃদরোগ হসপিটাল বা ইবনে সিনা বা সিএমএইচ আসতে চায়, আসতেই তো কয়েক ঘন্টা চলে যাবে। সেটাই এই জন্য আমরা সেকেন্ড অপশন যেটা, এটা হচ্ছে থ্রম্বোলাইসিস করা। সেই ব্লকটাকে এমন একটা মেডিসিন আছে যে মেডিসিনটা দিলে ব্লকটা ছুটে যায়, এটাকে আমরা বলি থ্রম্বোলাইসিস থেরাপি। একটা ইনজেকশন দেওয়া হয়, 2 রকম ইনজেকশন, একটা 1 ঘন্টা ধরে দেওয়া হয়, কম দামি ওষুধটা, এবং সাইড ইফেক্ট আছে। আর হচ্ছে সাথে সাথে দেওয়া হয় একটা ইনজেকশন, এটার দাম বেশি। এটা দিলে সাধারণত ব্লকটা সাথে সাথে ছুটে যায়। এই ছুটে যাওয়ার রেট প্রায় 70-80%। কাজে এইটা হচ্ছে মেইন চিকিৎসা এরকম। তারপরে অন্যান্য চিকিৎসা তো সাথে পেইন কিলার হিসাবে মরফিন দিই আমরা, মোটিলোন দিই বা অ্যান্টিএমেটিক, বমি যেন না করে। তারপরে অক্সিজেন দিই, প্রোপটা পজিশন, অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো, হয়তো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেই ওষুধগুলো আমরা কন্ট্রোল করে এইভাবে চিকিৎসা করা হয়। ডক্টর আসিফ, আপনার কাছে জানতে চাই যে মাড়ি দিয়ে রক্ত পড়ার কথা বলছিলেন, খুব কমন আমাদের দেশের প্রেক্ষাপটে যাদের মাড়ি দিয়ে রক্ত পড়ে তাদের আসলে এখান থেকে কি ধরনের সমস্যা হতে পারে বা চিকিৎসা ব্যবস্থাটাও বা কি? মাড়ি দিয়ে রক্ত পড়ার নানাবিধ কারণ আছে। যদি আমরা লোকাল কিছু কারণ বলি, ধরুন দাঁত ঠিকভাবে দাঁত ব্রাশ যদি না হয়, আমাদের মুখের যে প্লাকটা আছে সেটা দাঁত এবং মাড়িতে জমে থাকে। তো সেটা যদি একটা লম্বা সময় থাকে, আস্তে আস্তে সেটা সেই প্লাকটা ক্যালসিফাইড হয়ে ক্যালকুলাস হয়, যে ক্যালকুলাসটা মাড়ি মানে সফট টিস্যুর উপর একটা প্রদাহের সৃষ্টি করে। আচ্ছা, সেই প্রদাহ থেকে যখন আমরা ব্রাশ করতে যাই রক্তপাত হয়। আচ্ছা, এটা সবচেয়ে কমন কজ, কমিউনিটি বিষয়। তারপরে হচ্ছে কিছু সিস্টেমিক কিছু ডিজিজ, যদি মানে কোনো রোগ যদি থাকে, রোগে যদি সেই রোগগুলো থেকে থাকে, যেমন ধরেন আমরা আইটিপি বলি বা হিমোফিলিয়া বলি, মানে এগুলো রক্ত রোগ আর কি, ইভেন ব্লাড ক্যান্সার পর্যন্ত বলা যেতে পারে। এই রক্ত রোগগুলো যদি থাকে তখন সেক্ষেত্রেও রক্তপাত হতে পারে। তো রক্তপাত হওয়ার পরে প্রথমত যেটা করতে হবে যে এটাকে নির্ণয় করতে হবে রক্তপাতের কারণটা কি। আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে মাড়ির প্রদাহ মানে জেনজিভাইটিস থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া। তো দাঁতের ডাক্তারের কাছে যখন আমরা যাব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদেরকে জেনে যেতে হবে দাঁতের ডাক্তার কারা। একদম নিশ্চিতভাবে যারা বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ আসলে দাঁতের ডাক্তার না। তো ওই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে বছরে 2 বার করে একটু চেক আপে যেতে হবে। গেলে ধরেন যদি রক্তপাতের কারণ মাড়ির প্রদাহ থেকে হতে হয়, তাহলে সেখানে আমরা খুব সহজ স্কেলিং বলি, আমরা মাড়ির যে পাথরটা আছে সেটাকে পরিষ্কার করে দেয়া। আর যদি আরেকটু এক্সটেন্সিভ হয়, ডিজিজটা যদি আরেকটু গভীর এবং মাত্রা যদি আরেকটু বেশি হয়, সেক্ষেত্রে রুট প্ল্যানিং কিউরেটে যেগুলো হতে পারে সেই চিকিৎসার ধরন সেদিকে যেতে পারে। আর যদি রক্ত রোগ থেকে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা এমবিবিএস ডাক্তারের কাছেও যেতে পারে, সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে যে সেই চিকিৎসাটুকু নিতে পারে না। জি প্রফেসর জিহাদ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে বাচ্চাদের কি আসলে হার্টের রোগ হয় কিনা? অনেকের ধারণা আছে যে আপনি যেমনটি বলছিলেন 20 বছরের নিচে আসলে হার্টের রোগ হবে না, বাট জন্মগত কারণেও শুনে থাকি আমরা কিছু হার্টের রোগ হয়। এগুলো আসলে কি কি আর কেন হয়? আমরা তো প্রায় শুনে থাকি যে হার্টের ছিদ্র। জি জি, খুব কমন। আমরা এটা কমন একটা রোগ, এএসডি, ভিএসডি, পিডিএ, এই ধরনের রোগগুলো, এগুলো সাধারণত ওই জন্মের সময় বাচ্চা যখন মায়ের পেটে থাকে ওই সময় যদি মায়ের কোনো রোগ হয় অথবা বাচ্চার রোগ হয় অথবা কোনো ড্রাগ, অ্যাবনর্মাল ড্রাগ খেলো, যেগুলো প্রথম 2 মাস হচ্ছে বাচ্চার অর্গানোজেনেসিসের সময়, ওই সময় যে কোনো ড্রাগই ক্ষতিকর, কিন্তু ওই সময় কিন্তু অনেকে টেরই পায় না যে তারা যে প্রেগনেন্ট, ওটাও জানতে পারে না। অনেকে আছে যে একটা পিরিয়ড মিস হয়ে গেল, অনেকে এগুলো গুরুত্ব দেয় না। অনেকে এই পিরিয়ডে আমাদের দেশে আসলে এত ডাইনে বাই ওষুধ দেওয়া হয়, যে কোনো সময় অ্যান্টিবায়োটিক খায়, এই খেয়ে যে ফেলতেছে, এরকম এইভাবে দেখা যায় যে বাচ্চার অর্গানোজেনেসিসে সমস্যা হয়। তখন এইভাবে দেখা যায়
জন্মগত রোগ হয়, এই রোগগুলো তো জন্মের পরপরই হয়। কোনোটা আছে খুবই সিরিয়াস, যেটা জন্মের সাথে সাথে চিকিৎসা করা দরকার। আচ্ছা, আবার কোনোটা আছে 20-30 বছর বয়সে চিকিৎসা করলে হয়, এরকম আছে এরকম। কাজে এটা কার্ডিওলজিস্টরাই ঠিক করে যে কোনটার কখন চিকিৎসা করতে হবে। এটা একটা দিক। আরেকটা আছে যে আমাদের দেশে কিন্তু রিউমাটিক ফিভার, এটাও কিন্তু একটা কমন রোগ। এই রোগগুলো সাধারণত এই 5 থেকে 15 বছর বয়স, এই বয়সে সাধারণত রিউমাটিক ফিভার হয়, মানে জ্বর সাথে জয়েন্ট ফুলে গেল, আর্থ্রাইটিস আমরা বলি। একটা জয়েন্ট ফুলে গেল, এটা কমে যাচ্ছে, ফলে আরেকটা জয়েন্ট ব্যথা শুরু হলো। আচ্ছা, এই যে মাইগ্রেটিং আর্থ্রাইটিস, একটা ভালো আরেকটা ধরে, একের সাথে জ্বর, একদম টিপিক্যাল সাইন সিমটম হচ্ছে এটার রিউমাটিক ফিভারের। এবং রিউমাটিক ফিভার এর ক্ষেত্রে দেখা যায় যে এ যেমন জয়েন্টকে ইনভলভ করে, আবার তেমনি হার্টকেও ইনভলভ করে, হার্টের ভালভগুলো ইনভলভ হয়। রিউমাটিক ফিভার হয়ে এইভাবে দেখা যায় আস্তে আস্তে ভালভটা ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার ফলে এইটাও 10-15 বছর 20 বছরেই আইডেন্টিফাই করা হয়, যা পেশেন্টের সাধারণত এই ইয়াং ছেলেমেয়েরা শ্বাসকষ্ট, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় বা এই ধরনের সিমটম হয়, বুক ধরপড় করে, এই ধরনের সিমটম নিয়ে আসে। তখন আমরা ইকো করে দেখতে পাই যে তার হার্টের ভালভের প্রবলেম এরকম। তখন আমরা হার্টের ভালভের চিকিৎসা, এই দুইটি হচ্ছে মেইন কারণ, যে জন্মগত রোগ অথবা রিউমাটিক ফিভার। আর খুবই রেয়ার যে হার্টের যে আমরা পেইন কথা বলি বা হার্ট অ্যাটাক, এটাও দু একটা কারণে হতে পারে। যদি এটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, মানে হাই কোলেস্টেরল লেভেল ব্লাডে। আমি একটা পেশেন্ট পেয়েছি 13 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে। এটা রংপুরে আমার পেশেন্টটা ছিল, তার কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল 600, এলডিএল কোলেস্টেরল 300 বা 400, এবং কিছুদিন পর পর তার এরকম হয়। তার সমস্ত শরীরে ওই কোলেস্টেরলের গোটা লিপিডের ডিপোজিশন। ওই বাচ্চাটা 13 বছর মেয়েটার এভাবে একবার অ্যাটাক হয়ে গেল, তারপর আবার বুকে ব্যথা, এই ধরনের, মানে এটা একদম আমার জীবনে একটাই দেখা এরকম আর কি। মেয়েরা অল্প বয়সে যদি পিল খেতে থাকে, দীর্ঘদিন কয়েক বছর ধরে পিল খাচ্ছে, 16, 17, 18 বছর বয়সে তারও হার্ট অ্যাটাক হতে পারে ওই পিলের কারণে। তারপরে হেভি স্মোকিং, যদি একটা ইয়াং ছেলে ধরলাম 7-8 বছর 10 বছর বয়স থেকে সিগারেট খাওয়া শুরু খাচ্ছে, এইরকম আমি 4 জন পেশেন্ট পেয়েছি। যে আমি একটা স্টাডি করার সময় দেখলাম আর্মিতে 25 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে, 2 জন অফিসার 2 জন সৈনিক। আর্মিতে তো পিটি, এক্সারসাইজ, ওয়েট কন্ট্রোল, আমরা তো সেটাই জানি। সে এত কন্ট্রোলের পরে হার্ট অ্যাটাক কেন হলো? দেখা গেলো তাদের একমাত্র কারণ স্মোকিং। স্মোকিং এর কারণে হার্ট অ্যাটাক হলো 25 বছর বয়সে। এই যে ইয়াং গ্রুপের মধ্যে এই ধরনের কারণে হতে, মেয়েদের ক্ষেত্রে পিল, ছেলেদের ক্ষেত্রে স্মোকিং, আর কোলেস্টেরল যদি জন্মগত খুব হাই কোলেস্টেরল থাকে তাহলে হতে পারে। ডক্টর আসিফ, জানতে চাই, শিশুদের দাঁতের ব্যাপারে কিন্তু আমরা খুব উদাসীন থাকি। আসলে এর দাঁত কদিন পরে পড়েই যাবে চিন্তা করি, আসলে এদের দাঁতের যে গুরুত্ব আছে এ বিষয়ে আপনার মতামত কি? আমাদের মুখে 2 সেট দাঁত থাকে, একটা আমরা দুধ দাঁত বা অস্থায়ী দাঁত বলি, আর একটা স্থায়ী দাঁত বলি। দুধ দাঁতটা হচ্ছে শিশুদের মুখে যে দাঁতটা আমরা বলছি, 6 মাস বয়স থেকে 2.5 বছর পর্যন্ত আসতে থাকে মুখে, সংখ্যায় হচ্ছে 20। আর স্থায়ী দাঁত হচ্ছে তারপরে আপনার 7 বছর গ্রসলি 6-7 থেকে শুরু করে 18 বছর পর্যন্ত 32টা দাঁত আছে। খুব মজার একটা তথ্য আপনাকে দিই, আমাদের দাঁত কিন্তু জীবদ্দশায় হচ্ছে মানে অস্থায়ী দাঁত 20 আর স্থায়ী দাঁত হচ্ছে 52। আমরা কিন্তু খুব বেশি ফোকাস থাকি স্থায়ী দাঁতগুলোকে নিয়ে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনার দুধ দাঁতগুলোর। কেন? কারণ হচ্ছে দুধ দাঁতগুলো আমাদের মুখে যখন আসে অবস্থা ভেদে এটা 12-13 বছর পর্যন্ত মুখে থাকে। এই দুধ দাঁতগুলো স্থায়ী দাঁতের গাইডলাইন হিসেবে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, কোনো কারণে যদি দুধ দাঁতগুলো পড়ে যায়, নষ্ট হয় বা ফেলে দিতে হয়, স্থায়ী দাঁতগুলো আঁকাবাঁকা হয়ে যেতে পারে। কারণ দুধ দাঁতটা যেই লাইনে আছে তার নিচেই থাকে স্থায়ী দাঁতটা। হ্যাঁ, তো দুধ দাঁত যদি সময়ের আগে নষ্ট হয়, পড়ে যায়, তাহলে স্থায়ী দাঁত আঁকাবাঁকা হতে পারে, একটা বিষয়। আর আপনি যদি খেয়াল করে দেখেন যে দাঁতের কাজ শুধু খাওয়া নয়। দাঁতের মূলত কাজ যেটা, 3টা মৌলিক কাজ যদি আমরা বলি, একটা হতে পারে খাওয়া, একটা হচ্ছে আপনার এই যে আমরা কথা বলছি, এই কথার দাঁত থাকলে একরকম, না থাকলে কিন্তু আরেক রকম হতে পারে। আর 3 নম্বর হচ্ছে আপনার মুখাবয়ব। হ্যাঁ, মুখের যে সাইজ, শেপ, খেয়াল করবেন যে একটা শিশুর যদি একটা দাঁত নষ্ট হয়ে যায় বা পড়ে যায় বা সামনের একটা দাঁত কোনো কারণে তার নাই, সে কিন্তু একটা ট্রমাতে থাকে বা সে একটা আনইজিনেসের মধ্যে থাকে। মানে হচ্ছে কি? মানে হলো যে আপনার আত্মবিশ্বাসটা কিন্তু এই দাঁত থেকে, মানে হাসি থেকে, চেহারার একটা অ্যাপিয়ারেন্স থেকে আসতেছে।
তো এখন শিশুকে যদি আমরা সেই জিনিসটা বোঝাতে পারি যে তোমার দাঁত শুধু খাওয়ার জন্যই না, তোমার দাঁত থাকলে তোমার কনফিডেন্সটা ভালো থাকবে, আত্মবিশ্বাসটা তোমার ভালো থাকবে, হ্যাঁ, দাঁত ভালো থাকলে তোমার চেহারাটা মানে তোমার অ্যাপিয়ারেন্সটা ভালো থাকবে, তুমি ভালো খেতে পারবা, তোমার নিউট্রিশন ভালো হবে। সো তখন দেখা যায় কি যে দুধ দাঁতগুলো শিশু যত্ন নিতে পারে। এটা হচ্ছে শিশুর দিক থেকে। আর অভিভাবকদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শিশুদেরকে সেই জিনিসগুলো মনস্তাত্ত্বিকভাবে বোঝানো যে দাঁতের গুরুত্বটা কি। আমরা খাবারটা যেমন একসাথে বসে খাই, ব্রাশটাও যেন একসাথে করতে শুরু করি ছোটবেলা থেকেই, শিশু বয়স থেকেই। 2 বেলা দাঁত ব্রাশ, যেমন ধরুন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা একবার দাঁত ব্রাশ করি, সকালে নাস্তা করে একবার দাঁত ব্রাশ করি। তো এই দাঁত ব্রাশটা যদি আমরা বাবা মা সন্তান একসঙ্গে করি তাহলে শিশুদের মধ্যে কিন্তু সেই ভ্যালুসটা ডেভেলপ করবে যে দাঁত ব্রাশ করা মানে কি দাঁতের যত্ন নেওয়া, মানে শেষ কথা হচ্ছে দাঁতগুলোকে ভালো রাখা। জি অধ্যাপক, যেহেতু আপনার কাছে জানতে চাই যে এই হার্টের টেস্টের বিষয়ে 3টা বিষয় খুব কমনলি শোনা যায়, ইসিজি, আপনি এটাকে বলছেন ইকোকার্ডিওগ্রাম এবং এনজিওগ্রাম, খুব সংক্ষেপে বিষয়গুলো একটু বলতেন দর্শকদের জন্য। এটা দর্শকদের এবং সবারই কম বেশি জানা উচিত। ইসিজি হচ্ছে একদম প্রিলিমিনারি একটা টেস্ট, ইজিলি অ্যাভেলেবল যে কোনো জায়গায়, এবং মেশিনটাও সস্তা। ইসিজিতে মেইনলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা হয় এবং এর মধ্যে আমরা ইজিলি কতগুলো ডিজিজ ডায়াগনোজ করতে পারি, তার মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে অন্যতম। এবং তারপরে যদি ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটিস যদি থাকে, যেমন রিদম প্রবলেম, অ্যাবনর্মাল রিদম, বুক ধরপড়জনিত সমস্যাগুলো আমরা ইসির মধ্যে ডায়াগনোজ করি। তো এমনকি হার্ট যদি মোটা হয়ে যায়, মাংসটা হার্ট হাইপারট্রফি বলি বা মোটা হয়ে যাওয়াটা ইসির মাধ্যমে ডায়াগনোজ করা যায়, এরকম আর কি। তারপর জন্মগত কিছু রোগ আমরা ইসিজির মাধ্যমে ধরতে পারি, নির্ণয় করা যায় এইভাবে আর কি। আর ইকোর মাধ্যমে যে হার্টের, এটা হচ্ছে জাস্ট আলট্রাসোনোগ্রাম, হার্টের আলট্রাসোনোগ্রাম বলা যেতে পারে ইকোকে। এর মাধ্যমে হার্টের স্ট্রাকচারটা আমরা বুঝতে পারি যে হার্টের যে ভালভগুলা কেমন, মাসল কেমন, থিকনেস কেমন, তারপরে হার্টের ক্যাভিটিতে কোনো থ্রম্বাস আছে কিনা বোঝা যায়। তারপরে এই ধরনের হার্টের ফাংশন কেমন, যে যে কন্ট্রাকশন করছে এর কন্ট্রাকশনটা যথেষ্ট কিনা, কম কিনা, দুর্বল কিনা, এই ইনফরমেশনগুলো আমরা ইকোর মাধ্যমে জানতে পারি। আর এনজিওগ্রাম হচ্ছে মেইনলি, এনজিও মানে হচ্ছে ব্লাড ভেসেল, এনজিওগ্রাম মানে রেকর্ডিং, এরকম। অর্থাৎ ব্লাড ভেসেলকে রেকর্ড করা হচ্ছে এনজিওগ্রাম, এরকম। আমরা যেহেতু হার্টের যে রোগগুলোর কথা বললাম যে জন্মগত রোগ, তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তনালীর রোগ। অধিকাংশ মানুষ এই রোগের কারণে মারা যায় এবং 1 নাম্বার কজ অফ ডেথ কিন্তু এই হার্ট ডিজিজ, এবং হার্টের মানে এই রক্তনালীর রোগের কারণে মারা যায়। রক্তনালীর রোগকে আইডেন্টিফাই করার জন্যই আমরা সাধারণত 2টা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে, একটা হচ্ছে ইটিটি, ইসিজি আমরা লাগানোর পরে মেশিনে হাঁটাই, এর মাধ্যমে ব্লক থাকলে ধরা পড়ে এরকম। আরটা হচ্ছে সরাসরি এনজিওগ্রাম। এনজিওগ্রাম হচ্ছে একটা নন ইনভেসিভ প্রসেস, মানে এটা ইনভেসিভ প্রসিজার, কিন্তু কোনো অজ্ঞান করা হয় না, কোনো কাটাকাটি করা হয় না, জাস্ট লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা চিকন একটা টিউব দিয়ে হার্টের কাছে কতগুলো ছবি নেই। পেশেন্ট শুয়ে থাকে, কথা বলে, আমরা বলি যে আপনি শ্বাস বন্ধ রাখেন, মাথা এদিকে ফিরান, ওদিকে ফিরান। তারপর আজকাল তো 2 ভাবে এনজিওগ্রাম করা হয়, হাতের এই রক্তনালী দিয়ে, আবার কুচকির রক্তনালী দিয়ে। কুচকিরটা একটু ঝামেলা বেশি, এখানে ওই সারাদিন শুয়ে থাকতে হয়, একটা বড় রক্তনালী পাংচার করা হয়, এবং মেয়েদের জন্য পর্দার সমস্যা এরকম। আর হাতেরটা খুব ইজি। দুজনকে অনেক ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা জানলাম হৃদয় এবং দাঁতকে কিভাবে ভালো রাখতে হয়। আমরা সচেষ্ট থাকবো, সুস্থ থাকবো, এমনটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।